4 বছর পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখা মিলল স্বামীর। স্ত্রী যা করলেন তা দেখে মানবিকতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের আজমগড়ের একটি সত্য কাহিনী, যেখানে বসবাসকারী সুনিতা নামে এক 27 বছরের মহিলা নিজের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার একদমই ধারণা ছিল না যে কিছুক্ষণ পরেই তার জীবন হঠাৎ এমন এক মোড় নিতে চলেছে যা তার অতীতের প্রতিটি কষ্টকে আবারও সামনে নিয়ে আসবে। সেদিন তিনি শহরের সরকারি হাসপাতালে নিজের এক আত্মীয়ের জন্য ওষুধ নিতে এসেছিলেন। হাসপাতালের ভিড়, দুর্গন্ধ আর হুড়োহুড়ির মাঝে তিনি দ্রুত নিজের কাজ শেষ করে বাইরে বেরিয়ে যেতে চেয়েছিলেন। ওষুধের কাউন্টার থেকে ফেরার সময় তার নজর হাসপাতালের বারান্দায় থাকা লোহার বেঞ্চে বসে থাকা এক রোগা পাতলা মানুষের ওপর পড়ল। লোকটির অবস্থা খুবই খারাপ ছিল। তার গাল ভেঙে গিয়েছিল, চোখের নিচে গভীর কালো দাগ ছিল এবং কাশির কারণে তার শরীর বারবার কাঁপছিল। তার হাতে পুরনো ফাইল আর ওষুধের স্লিপ ছিল। তিনি বারবার কাশছিলেন আর ক্লান্ত হয়ে মাথা নিচু করে নিচ্ছিলেন। সুনিতা প্রথমে এগিয়ে গেলেন, কিন্তু কয়েক পা হাঁটার পর তার পা নিজে থেকেই থেমে গেল। সেই লোকটির মুখে তার চেনা কিছু একটা মনে হল। তিনি আবারও ঘুরে মন দিয়ে দেখলেন। লোকটি ঠিক সেই সময়ই মাথা তুললেন। দুজনের চোখাচোখি হল, আর সুনিতার বুক যেন এক মুহূর্তের জন্য ধড়ফড় করতে ভুলে গেল। সে ছিল রমেশ, তার স্বামী, বা বলা ভালো সেই লোক যার সাথে তিনি 4 বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন। সুনিতার হাত থেকে ওষুধের প্যাকেট প্রায় পড়েই যাচ্ছিল। তার মনে একসাথে হাজারো কথা ঘুরে গেল, রাগ, কষ্ট, স্মৃতি, অপমান, সব কিছু। তিনি কখনো ভাবেননি যে তাকে এই অবস্থায় আবারও দেখবেন। রমেশও তাকে চিনতে পেরেছিলেন। তার চোখ ভিজে এলো আর ঠোঁট কাঁপতে লাগল। কিছু সেকেন্ড পর্যন্ত দুজনেই কোনো কথা না বলে একে অপরের দিকে তাকিয়ে থাকলেন। আশেপাশের ভিড় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। সুনিতা? রমেশের কণ্ঠস্বর খুব দুর্বল ছিল। এটি সেই কণ্ঠস্বর ছিল যা শোনার জন্য তিনি একসময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। কিন্তু আজ তাতে কোনো আপন ভাব ছিল না, ছিল শুধু অনুশোচনা আর ভেঙে পড়ার সুর। সুনিতার ভেতরে চেপে রাখা সব যন্ত্রণা হঠাৎ জেগে উঠল। তিনি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে? তার গলার স্বর শক্ত ছিল, কিন্তু ভেতর থেকে কাঁপছিল। রমেশ উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তীব্র কাশি শুরু হয়ে গেল। তিনি ঝুঁকে পড়ে কাশতে লাগলেন। কাশি এতটাই জোরে ছিল যে আশেপাশে বসে থাকা লোকেরাও ভয় পেয়ে তার দিকে তাকাতে লাগল। সুনিতা অজান্তেই এগিয়ে গেলেন আর পাশে রাখা জলের বোতল তুলে তার দিকে বাড়িয়ে দিলেন। তিনি কিছু বললেন না। রমেশ শুধু বোতলটি ধরলেন। জল খাওয়ার সময় তার হাত কাঁপছিল। আমি চিকিৎসার জন্য এসেছি, তিনি কোনোভাবে বললেন। সুনিতা প্রথমবার মন দিয়ে দেখলেন। তার পোশাক পুরনো আর ঢিলে ঢালা হয়ে গিয়েছিল, দাড়ি বেড়ে গিয়েছিল, আর মুখে সেই আত্মবিশ্বাস একেবারেই ছিল না যা আগে থাকত। এটি সেই লোক ছিল যে একসময় তাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। কি হয়েছে তোমার? প্রশ্নটি তার মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে গেল, যেন তিনি জিজ্ঞেস করতে চানুনি, তবুও করে বসলেন। রমেশ নজর নিচু করে নিলেন। অনেক কিছু, যা হওয়া উচিত ছিল না, তিনি ধীরে বললেন। এটি শুনে সুনিতার মনে পুরনো দিনগুলো ভেসে উঠল। বিয়ের শুরুর দিনগুলো, তার ভরসা, তার ঘর, আর তারপর হঠাৎ সব কিছু ভেঙে যাওয়া। তিনি সাথে সাথেই সেই স্মৃতিগুলোকে ঝেড়ে ফেললেন। এখন আমি যাই, তিনি শীতল কণ্ঠে বললেন। তিনি ঘুরতেই পিছন থেকে রমেশের ভাঙা কণ্ঠস্বর এলো, 1 মিনিট, প্লিজ। সেই স্বরে এমন এক ভয় ছিল যেন তিনি চলে গেলে হয়তো রমেশ আর কখনো তাকে দেখতে পাবেন না। সুনিতার পা থেমে গেল, কিন্তু তিনি পেছন ফিরে তাকালেন না। আমাকে তোমাকে কিছু বলতে হবে, রমেশ বললেন। কিছুক্ষণের নীরবতার পর সুনিতা ধীরে ধীরে ফিরলেন। তার চোখে কঠোরতা ছিল, কিন্তু মনে তুফান চলছিল। আর কি বাকি আছে বলার? তিনি প্রায় সমান স্বরে জিজ্ঞেস করলেন। রমেশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সব কিছু, যা আমি হারিয়ে ফেলেছি, তিনি বললেন। এটি শুনে সুনিতার ভেতরে কোথাও কষ্টের এক হালকা ঢেউ উঠল, কিন্তু তিনি তা মুখে প্রকাশ হতে দিলেন না। তুমি খুশি আছো? রমেশ খুব সাহস করে জিজ্ঞেস করলেন। এই প্রশ্ন শোনামাত্রই সুনিতার মন ভারাক্রান্ত হয়ে গেল। তিনি কিছু সেকেন্ড চুপ থাকলেন, তারপর বললেন, এতে তোমার কি যায় আসে? রমেশের কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু মাথা নিচু করে নিলেন। কিছুক্ষণ পর তিনি ধীরে বললেন, আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড়। সুনিতা তার দিকে তাকালেন।
এটি সেই লোক ছিল যে একসময় নিজের জেদ আর অহংকারের সামনে কারো কথা শুনত না, আর আজ তার কথাতেই হার পরিষ্কার ফুটে উঠছিল। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজল। লোকেরা দৌড়ে ভেতরে আসতে লাগল। সেই গোলমালের মাঝেও দুজনের মাঝে নীরবতা সবচেয়ে বেশি ভারী ছিল। রমেশ কাঁপতে থাকা হাতে নিজের ফাইলই সুনিতার দিকে বাড়িয়ে দিলেন, যেন তিনি নিজের ভেঙে যাওয়া জীবনের প্রমাণ দেখাতে চাইছেন। যদি তুমি 2 মিনিট বসো, তবে আমি সব বলে দেব, তিনি প্রায় মিনতি করে বললেন। সুনিতা ফাইলের দিকে তাকালেন, তারপর তার মুখের দিকে। তার মনে এক দ্বন্দ্ব চলছিল, যাওয়া উচিত কিনা। অবশেষে তিনি ধীরে সেই বেঞ্চের এক কোণায় বসলেন, কিন্তু রমেশের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। রমেশ স্বস্তির লম্বা নিঃশ্বাস নিলেন, যেন তিনি কিছুটা বাড়তি জীবন পেলেন। তিনি কাঁপানো গলায় বলতে শুরু করলেন, যেদিন তুমি চলে গেলে সেদিন থেকেই সবকিছু ভাঙতে শুরু করেছিল। রমেশের গলা নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দে ভারী ভাব ছিল। তিনি কিছু মুহূর্ত চোখ বন্ধ রাখলেন, যেন সাহস জোগাচ্ছেন। সুনিতা চুপচাপ বসে রইলেন। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু ভেতর থেকে তিনি প্রতিটি শব্দ শুনতে চাইছিলেন, হয়তো এই জন্যে যে এত বছর পর সত্য নিজে তার সামনে আসছিল। রমেশ বলতে শুরু করলেন, তোমার চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে এবার সব সহজ হয়ে যাবে, কিন্তু কিছুই সহজ হল না। তিনি হালকা কেশে থামলেন, তারপর বললেন, যার জন্যে আমি সব ছেড়েছিলাম সেই ধীরে ধীরে আমার পুরো জীবন হয়ে উঠল, আর তারপর সেই আমার জীবন শেষ করে দিল। সুনিতা বুঝতে পারলেন তিনি কার কথা বলছেন। তার হৃদয়ে পুরনো ক্ষত আবারও চাড়া দিয়ে উঠল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। প্রথমে সব ঠিক ছিল, রমেশ বললেন। তারপর সে বলল যে তোমার কারণে তার ভয় লাগে যে যদি আমি তোমাকে টাকা পাঠাই বা আবারও তোমার কাছে ফিরে যাই। সে আমার পুরো স্যালারি নিজের কাছে রাখা শুরু করল। তিনি তিক্তভাবে হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি কষ্টে বদলে গেল। আমি ভেবেছিলাম ভালোবাসা তাই করছে, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওটা ভালোবাসা ছিল না, শুধু নিয়ন্ত্রণ ছিল। হাসপাতালের বারান্দায় লোকজনের যাতায়াত চলছিল, কিন্তু দুজনের আশেপাশে সময় যেন থমকে গিয়েছিল। মাকে তোমার চলে যাওয়াটা খুব লেগেছিল, রমেশ ধীরে বললেন। তিনি তোমাকে খুব মানতেন, কিন্তু যখন তুমি ছিলে না আর ঘরের রোজ ঝগড়া হতো, তখন তিনি চুপ হয়ে যেতে থাকলেন। 2 বছরের মধ্যে তার কথা বন্ধ হয়ে গেল। তিনি মাথা নিচু করে নিলেন, মাও চলে গেলেন। মাকে তোমার চলে যাওয়াটা খুব লেগেছিল, রমেশ ধীরে বললেন। তিনি তোমাকে খুব মানতেন, কিন্তু যখন তুমি ছিলে না আর ঘরের রোজ ঝগড়া হতো, তখন তিনি চুপ হয়ে যেতে থাকলেন। 2 বছরের মধ্যে তার কথা বন্ধ হয়ে গেল। তিনি মাথা নিচু করে নিলেন, মাও চলে গেলেন। এটি শুনে সুনিতার বুক জোরে ধক করে উঠল। তিনি সাথে সাথে নজর ঘুরিয়ে নিলেন। তিনি সবসময় জানতেন যে তার শাশুড়ি তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে তার শেষ সময়টা এতটা একাকিত্বে কাটবে। রমেশ আবারও বললেন, তার চলে যাওয়ার পর ঘর একেবারেই খালি হয়ে গেল, কিন্তু খরচ বাড়তে থাকল। পার্টি, শপিং, তার বাড়ির লোকদের প্রয়োজন সবকিছু আমার আয় থেকে চলত। তিনি ফাইলের ভেতর থেকে এক পুরনো রসিদ বের করে দেখানোর চেষ্টা করলেন, তারপর নিজেই আবার রেখে দিলেন। হয়তো তার মনে হল এখন আর সব দেখানোর কোনো মানে নেই। তারপর সে বলল যে পুরনো বাড়িটা অপয়া, ওখানে সব খারাপ হয়েছে, তাই ওটা বিক্রি করে দাও। রমেশ বললেন, আমি বাড়ি বিক্রি করে দিলাম, ভেবেছিলাম নতুন জায়গায় নতুন শুরু হবে। সুনিতার বুক বসে গেল। ওটা সেই বাড়ি ছিল যা তারা দুজনে মিলে সাজিয়েছিলেন। টাকা এলে সে বলল নতুন ফ্ল্যাটটা তার নামে করে দিতে, যাতে সে নিরাপত্তা পায়। যখন আমি মানা করলাম, তখন রোজ ঝগড়া শুরু হলো, কখনো কান্না, কখনো হুমকি, কখনো নিজেকে শেষ করে দেওয়ার কথা। রমেশের হাত কাঁপছিল, তিনি সেগুলোকে শক্ত করে ধরে নিলেন। একদিন সে বলল, যদি আমি তাকে টাকা না দিই তবে সে নিজেকে শেষ করে দেবে আর আমাকে দায়ী করবে। আমি ভয় পেয়ে গেলাম। আমি তাকে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে দিলাম। সুনিতা প্রথমবার তার দিকে সোজাসুজি তাকালেন। এবার তিনি বুঝতে পারছিলেন যে এই লোকটা শুধু ভুল করা লোক নয়, বরং নিজেরই সিদ্ধান্তে ফেসে গিয়ে বরবাদ হয়ে গিয়েছিল। তারপরেও কিছু বদলাল না। রমেশ বললেন, টাকা শেষ হতে থাকল আর আমি শূন্য হতে থাকলাম। অবশেষে এতটাই মানসিক চাপ বাড়ল যে আমি চাকরিটাই ছেড়ে দিলাম।
তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে এলো। বাড়ি গেল, চাকরি গেল, মা চলে গেলেন, আর তুমি। তিনি আর বলতে পারলেন না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলেন। তারপর আমি একা হয়ে গেলাম। তিনি ধীরে বললেন, খুব একা। হাসপাতালের ভেতর থেকে স্ট্রেচার দ্রুত নিয়ে যাওয়া হচ্ছিল। সেই শব্দের মধ্যেও রমেশের কথা পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি খারাপ অভ্যাস ধরে ফেললাম, শুধু কষ্ট ভোলার জন্য। কিন্তু কষ্ট তো থেকেই গেল, শরীরটাই ভেঙে গেল। সুনিতা এতক্ষণ শক্ত হয়েছিলেন, কিন্তু তার আঙুলগুলো ধীরে ধীরে একে অপরের সাথে চেপে বসছিল। যখন আমি অসুস্থ হলাম, তখন আমি বুঝতে পারলাম যে এখন আর কেউ আপন নেই। রমেশ বললেন, সে আমাকে ঘরেও রাখতে চাইছিল না, আলাদা ঘর নিয়ে দিল, যেন আমি কোনো বোঝা। সে কাশতে কাশতে বলল, ওষুধও সময় মতো নিত না, বাঁচার ইচ্ছাই ছিল না। তারপর তিনি সুনিতার দিকে তাকালেন, সরাসরি, অনেক দিন পর প্রথমবার। আজ এখানে বিনামূল্যে চিকিৎসার জন্য এসেছি, কারণ আমার কাছে কিছুই বাকি নেই। তিনি বললেন। সুনিতার মন যেন ভারী পাথরের নিচে চাপা পড়ল। এটি সেই লোক ছিল যে একসময় তাকে গৃহহীন করে দিয়েছিল, আর আজ তার নিজের কাছে থাকার জায়গাটুকুও নেই। কিছু মুহূর্ত পর রমেশ খুব নিচু গলায় বললেন, ঈশ্বর হয়তো এই কারণেই বাঁচিয়ে রেখেছেন, যাতে আমি নিজের ভুল বুঝতে পারি। তার চোখে সত্যিকারের অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর সেদিনই সবকিছু হারিয়ে ফেলেছিলাম। তিনি প্রায় ফিসফিস করে বললেন। সুনিতার চোখ ভিজে এলো, কিন্তু তিনি মাথা নিচু করে নিলেন, যাতে রমেশ দেখতে না পান। কিছু সেকেন্ডের নীরবতার পর রমেশ কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি দ্বিতীয় বিয়ে করেছ? এই প্রশ্ন শোনামাত্রই সুনিতা যেন পাথর হয়ে গেলেন। তিনি সাথে সাথে মাথা তুললেন না। তার আঙুলগুলো আরও শক্ত হয়ে বসল, যেন তিনি নিজেকে সামলাচ্ছেন। কিছু সেকেন্ড পর্যন্ত তিনি কোনো উত্তর দিলেন না। রমেশ বুঝে নিলেন যে হয়তো তিনি এমন কিছু জিজ্ঞেস করে ফেলেছেন, যা তার জিজ্ঞেস করা উচিত হয়নি। তিনি নজর নিচু করে নিলেন। অনেকক্ষণ পর সুনিতা ধীরে বললেন, না। তার গলার স্বর একেবারেই শান্ত ছিল, কিন্তু তাতে চাপা কষ্ট পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। রমেশ অবাক হয়ে তার দিকে তাকালেন। তার মুখে বিস্ময় আর অনুশোচনার এক মিশ্র ভাব ছিল। কেন? তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, কিন্তু সাথে সাথেই তিনি চুপ হয়ে গেলেন। সুনিতা গভীর নিঃশ্বাস নিলেন। হয়তো তিনি ঠিক করছিলেন যে কতটা বলতে হবে আর কতটা নয়। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তোমার থেকে আলাদা হওয়ার প্রায় 1 মাস পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। এই শব্দগুলো শোনামাত্রই রমেশের শরীর যেন অসাড় হয়ে গেল। তার চোখ বড় হয়ে গেল। তিনি কিছুই বলতে পারলেন না। সুনিতা আগে বললেন, আমি তোমাকে বলার চেষ্টা করিনি, কারণ সেই সময় তোমাকে অন্য কারো সাথে খুশি দেখে আমার মনে হয়েছিল যে এখন আর ওখানে আমার কোনো অধিকার নেই। রমেশের চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিলেন। আমি একাই বাচ্চার জন্ম দিয়েছি, বললেন সুনিতা। খুব কঠিন ছিল, কিন্তু বাঁচতে হতো। রমেশের হাত ধীরে ধীরে নিচে এলো। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাচ্চা? সুনিতা প্রথমবার তার চোখে সোজাসুজি তাকালেন। একটি মেয়ে আছে, তিনি বললেন। এখন 4 বছর বয়স হয়েছে। রমেশ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। তার চোখে অবিশ্বাস, আনন্দ, কষ্ট সব একসাথে উপচে পড়ল। আমাদের সে। তিনি ঠিকমতো বলতেও পারছিলেন না। হ্যাঁ, সুনিতা শান্ত স্বরে বললেন, তোমার মেয়ে। রমেশের পুরো শরীর কাঁপতে লাগল। তিনি ঝুঁকে পড়লেন আর 2 হাত দিয়ে মাথা ধরলেন। তার কাঁধ কাঁপছিল। তিনি জোরে কাঁদছিলেন না, কিন্তু তার ডুকরে ওঠার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি আমার নিজের বাচ্চাকে কখনো দেখিনি পর্যন্ত, তিনি ভাঙা গলায় বললেন। সুনিতার চোখও ভিজে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। কিছুক্ষণ পর রমেশ ধীরে জিজ্ঞেস করলেন, সে কেমন আছে? এইবার সুনিতার মুখে হালকা কোমলতা এলো। খুব বুদ্ধিমান আর খুব জেদিও, তিনি বললেন। নাম রেখেছি খুশি। রমেশের ঠোঁট কাঁপল। তিনি যেন সেই নামটি মনে মনে আওড়ালেন। খুশি। তার চোখ দিয়ে জল ক্রমাগত ঝরছিল। সে কি আমার সম্পর্কে জানে? তিনি ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। সুনিতা কিছুক্ষণ চুপ থাকলেন। আমি তাকে কখনো মিথ্যে বলিনি, তিনি বললেন। শুধু এইটুকু বলি যে তার বাবা দূরে থাকে। এটি শুনে রমেশের নজর মাটির দিকে স্থির হয়ে গেল। হয়তো তার নিজের সাথে নজর মেলানোর সাহস ছিল না।
হাসপাতালের বারান্দায় মানুষের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু দুজনের জন্য পৃথিবী যেন ওখানেই থেমে গিয়েছিল। কিছুক্ষণ পর সুনিতা শান্তস্বরে বললেন, আমি তোমার অপেক্ষাও করেছিলাম, অনেক সময় পর্যন্ত। রমেশ মাথা তুললেন, তার চোখে আশার হালকা চমক ছিল, কিন্তু সাথে ভয়ও। তারপর বুঝতে পারলাম যে তুমি আর ফিরে আসবে না, তিনি আগে বললেন। তখন আমি নিজেকে সামলালাম, শুধু আমার মেয়ের জন্য। রমেশ কাঁপতে কাঁপতে বললেন, আমি তোমার যোগ্য ছিলাম না। সুনিতা কোনো উত্তর দিলেন না। হয়তো তিনি তার সাথে একমত ছিলেন, আবার ভিন্ন মতো। কিছু মুহূর্ত পর তিনি জিজ্ঞেস করলেন, ডাক্তারকে দেখিয়েছ? রমেশ মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু ওষুধ সময়মতো নিতে পারিনি। এভাবে কিভাবে সুস্থ হবে? সুনিতার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল। তার গলায় প্রথমবার চিন্তা ফুটে উঠল। রমেশ হালকা একটু তেতো হাসি দিলেন। সুস্থ হওয়াটা জরুরিও তো ছিল না, তিনি বললেন। এটি শুনে সুনিতার বুক ধক করে উঠল। তিনি কড়াভাবে বললেন, এমন কথা বলো না। রমেশ তার দিকে তাকালেন। হয়তো তার বিশ্বাস হচ্ছিল না যে সুনিতা এখনও তার জন্য চিন্তা করছেন। কিছু সেকেন্ড পর সুনিতা উঠে দাঁড়ালেন। চলো, তিনি বললেন। রমেশ অবাক হলেন। কোথায়? সুনিতা সরাসরি বললেন, ডাক্তারের কাছে, ঠিকমতো চিকিৎসা হবে। রমেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, যেন বুঝতে পারছেন না যে এটি কি সেই সুনিতা যাকে তিনি একসময় এত কষ্ট দিয়েছিলেন। কেন? তার মুখ দিয়ে বেরিয়ে গেল। সুনিতা তার চোখে তাকিয়ে বললেন, কারণ তুমি আমার মেয়ের বাবা। এই শব্দগুলো কোনো সিদ্ধান্তের মতো ছিল, শীতল, স্পষ্ট আর চূড়ান্ত। রমেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার পায়ে দুর্বলতা ছিল, কিন্তু তার মুখে প্রথমবার বাঁচার এক হালকা ইচ্ছে দেখা যাচ্ছিল। দুজনে একসাথে ডাক্তারের ঘরের দিকে এগিয়ে গেলেন। 4 বছর পর প্রথমবার একই দিকে। রমেশের পা টলছিল, তাই সুনিতা ধীরে ধীরে হাঁটছিলেন, যাতে তাকে সাহারা না দিয়েও তিনি পড়ে না যান। ডাক্তার রিপোর্ট দেখলেন, কিছু প্রশ্ন করলেন আর শক্ত গলায় বললেন যে যদি সময়মতো ওষুধ আর সঠিক খাওয়া দাওয়া না হয় তবে অবস্থা আরও খারাপ হতে পারে। তিনি নিয়মিত চিকিৎসা, পরিষ্কার জায়গা আর যত্ন নেওয়ার কথা জানালেন। রমেশ চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকলেন, যেন প্রতিটি কথা তার জন্য নতুন নয়, বরং দেরিতে পাওয়া সত্য। ঘর থেকে বেরোতেই তিনি বেঞ্চে বসে পড়লেন। এত খরচ আমি করতে পারব না, তিনি ধীরে বললেন। তার গলায় লজ্জা ছিল, ভয় ছিল আর অসহায়তাও ছিল। সুনিতা কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর বললেন, সরকারি চিকিৎসা, যতটা হবে দেখে নেব। তিনি এমনভাবে বললেন যেন এটি কোনো বড় বিষয়ই নয়, কিন্তু ভেতর থেকে তিনি দ্রুত ভাবছিলেন যে আগে কি করতে হবে। রমেশ মাথা তুলে তাকে দেখলেন। তুমি কেন করছো এসব? তিনি জিজ্ঞেস করলেন। প্রশ্নটি সোজা ছিল, কোনো প্যাচ ছাড়া। সুনিতার সাথে সাথে উত্তর দিলেন না। তারপর শান্তস্বরে বললেন, আমি কারোর উপর দয়া করছি না, শুধু সঠিক কাজটা করছি। তার কথায় কঠোরতা ছিল না, কিন্তু দূরত্ব পরিষ্কার ছিল। কিছুক্ষণ পর তিনি বললেন, এখানে তোমাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। রমেশ সাথে সাথেই বললেন, আমি সামলে নেব। কিন্তু তার মুখের ক্লান্তি আর কাশি তার কথাকে মিথ্যে প্রমাণ করছিল। সুনিতা সরাসরি জিজ্ঞেস করলেন, থাকো কোথায়? রমেশ চুপ হয়ে গেলেন। এই নীরবতাই ছিল উত্তর। অনেকক্ষণ পর তিনি ধীরে বললেন, কোথাও না, কখনো এদিকে, কখনো ওদিকে। এটি শুনে সুনিতার মনে এক অদ্ভুত বিঁধল। তিনি ব্যাগ থেকে ফোন বের করলেন, কিছু নম্বর মেলালেন আর তারপর বললেন, চলো। রমেশ আবার সেই একই প্রশ্ন করলেন, কোথায়? সুনিতা বললেন, একটা জায়গা দেখেছি, ভাড়ার ঘর পাওয়া যাবে। দুজনে অটো দিয়ে এক শান্ত কলোনিতে পৌঁছালেন। ছোট একটি ঘর ছিল, কিন্তু পরিষ্কার ছিল। জানালা দিয়ে রোদ আসত আর পাশেই ওষুধের দোকানও ছিল। বাড়ির মালিকের সাথে কথা বলে সুনিতা সাথে সাথে ঘরটি নিয়ে নিলেন। রমেশ দরজায় দাঁড়িয়ে সব দেখতে থাকলেন, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি হচ্ছে। ঘরে ঢুকে তুমি ধীরে বললেন, তুমি এসব কেন করলে? এইবার সুনিতা সোজা উত্তর দিলেন, কারণ তোমাকে সুস্থ হতে হবে। তিনি ইচ্ছে করেই আমাদের বললেন না, শুধু তোমাকে বললেন। কিছুক্ষণ পর তিনি খাবার আর ওষুধের সরঞ্জাম নিয়ে এলেন। তিনি সব টেবিলের উপর রাখলেন আর বললেন, সময়মতো ওষুধ খেও। রমেশ মাথা নাড়লেন, কিন্তু তার চোখ সজল ছিল। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। সন্ধে পর্যন্ত ঘরে এক হালকা নীরবতা থাকল। বাইরে বাচ্চাদের খেলার আওয়াজ আসছিল। হঠাৎ রমেশ জিজ্ঞেস করলেন, খুশি দেখতে কেমন? এই প্রশ্নটি খুব ধীরে করা হয়েছিল, যেন তিনি ভয় পাচ্ছিলেন যে উত্তর শোনার মতো সাহস তার হবে কিনা। সুনিতা মোবাইল বের করলেন আর খুশির একটি ছবি দেখালেন। ছোট একটি মেয়ে হাসছে,
দুটি ঝুঁটি আর বড় বড় চোখ। রমেশ ছবির দিকে তাকিয়ে থাকলেন। তার ঠোঁট কাঁপছিল। তিনি মোবাইলটি হাত দিয়ে ছুলেনও না, শুধু দূর থেকে দেখতে থাকলেন, যেন সেটি ছোঁয়ার অধিকার তার নেই। একেবারে তোমার মতো হয়েছে, তিনি ধীরে বললেন। সুনিতা কিছু বললেন না, কিন্তু তার চোখও ভিজে এলো। কিছুক্ষণ পর তিনি ফোনটি রেখে দিলেন। তাকে এখন কিছু জানিও না, রমেশ হঠাৎ বললেন, যতক্ষণ না আমি সুস্থ হচ্ছি। তার সামনে এভাবে যেতে চাই না। তার গলায় প্রথমবার দায়িত্ববোধ ফুটে উঠল। সুনিতা মাথা নাড়লেন। এটিই প্রথম কথা ছিল যেটাতে দুজনে কোনো তর্ক ছাড়াই একমত হলেন। রাত হতে লাগল। সুনিতা উঠলেন আর বললেন, আমি যাই, কাল আবারও আসব। রমেশ ঘাবড়ে গেলেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। ধন্যবাদ, তিনি ধীরে বললেন। এই শব্দটি ছোট ছিল, কিন্তু তার ভেতরে অনেক কিছু ছিল। অনুশোচনা, কৃতজ্ঞতা আর হয়তো আশা। দরজার কাছে পৌঁছে সুনিতা থামলেন। পেছন ফিরে না তাকিয়েই তিনি বললেন, ওষুধ সময় মতো খেও, না হলে সব বৃথা যাবে। এটি আদেশের মতো ছিল, কিন্তু তাতে লুকানো চিন্তা পরিষ্কার ছিল। তিনি বাইরে চলে গেলেন। ঘরে আবার সন্নাটা নেমে এলো। রমেশ বিছানায় বসে রইলেন। টেবিলের ওপর রাখা ওষুধ, জলের বোতল আর পাশে পড়ে থাকা ছোট থালা, সবকিছু তার কাছে কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল। এত বছর পর কেউ তার জন্য কিছু করেছিল। তিনি ধীরে ধীরে শুয়ে পড়লেন আর সিলিংয়ের দিকে তাকাতে থাকলেন। তার মনে প্রথমবার ভয়ের সাথে সাথে বাঁচার ইচ্ছাও জেগেছিল। তিনি চোখ বন্ধ করলেন আর খুব ধীরে বিড়বিড় করে বললেন, হয়তো ভগবান আমাকে আরেকটি সুযোগ দিচ্ছেন। সেই রাতে রমেশ অনেক সময় পর গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। সকালে যখন তার চোখ খুলল, তখন ঘরে রোদ ছড়িয়ে পড়েছিল। শরীর এখনও দুর্বল ছিল, কিন্তু মন আগের মতো খালি মনে হচ্ছিল না। তিনি সময় মতো ওষুধ খেলেন, যেমনটি সুনিতা বলেছিলেন। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়া হল। সুনিতা দাঁড়িয়েছিলেন, হাতে টিফিন আর কিছু ফল। কেমন লাগছে? তিনি সাধারণ স্বরে জিজ্ঞেস করলেন। আগের থেকে ভালো, রমেশ সত্যি কথাটি বললেন। দিন যেতে থাকল। সুনিতা রোজ আসতেন, কখনো সকালে, কখনো বিকেলে। ওষুধ, খাবার, ডাক্তারের পরামর্শ, সবকিছু সুশৃঙ্খল হতে থাকল। রমেশ ধীরে ধীরে সামলে উঠতে শুরু করলেন। কাশি কমে গেল, দুর্বলতা কমল, আর মুখে হালকা প্রাণ ফিরে এলো। সবচেয়ে বড় পরিবর্তন এই ছিল যে এখন তার চোখে নিরাশার বদলে আশা দেখা যেত। একদিন ডাক্তার বললেন যে অবস্থা এখন আগের থেকে অনেক ভালো, শুধু ওষুধ চালিয়ে যেতে হবে। বাইরে বের হওয়ার সময় রমেশ ধীরে বললেন, যদি তুমি না থাকতে। তিনি বাক্যটি শেষ করতে পারলেন না। সুনিতা মাঝপথেই থামিয়ে দিলেন। এখন সুস্থ হয়ে ওঠো, ওটুকুই যথেষ্ট। কিছুদিন পর সুনিতা প্রথমবার খুশিকে নিয়ে এলেন। ছোট মেয়েটি দরজায় দাঁড়িয়ে ঘরটি কৌতূহলী হয়ে দেখছিল। রমেশ কয়েক কদম দূরে দাঁড়িয়ে রইলেন। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, যেন তিনি এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না। খুশি, নমস্কার করো, সুনিতা বললেন। মেয়েটি সারল্যের সাথে হাত জোড় করল। রমেশের চোখ ভিজে এলো। তিনি কাঁপতে কাঁপতে হাত তুললেন, কিন্তু কাছে যাওয়ার সাহস হল না। খুশি ধীরে ধীরে নিজেই তার কাছে এলো আর বলল, আপনি কি অসুস্থ? রমেশের ঠোঁট কাঁপল। হ্যাঁ, একটু, তিনি কষ্ট করে বললেন। মেয়েটি সাথে সাথে নিজের ছোট হাত দিয়ে রমেশের হাত ধরল। মামনি বলে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, সে পুরো সততার সাথে বলল। সেই স্পর্শ রমেশকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। তিনি ঝুঁকে পড়লেন আর প্রথমবার নিজের মেয়েকে কাছ থেকে দেখলেন। সেই একই চোখ, সেই সারল্য। তার চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি মুখ ঘুরিয়ে নিলেন, যাতে মেয়েটি ভয় না পায়। সেই দিনের পর খুশি মাঝে মধ্যেই আসতে লাগল। ঘরে তার হাসি বাজলে পরিবেশ বদলে যেত। রমেশ এখন সুস্থ হওয়ার জন্য শুধু নিজের জন্য নয়, বরং নিজের মেয়ের জন্যও বাঁচতে চেয়েছিলেন। 4 মাস পর ডাক্তার বললেন যে তিনি এখন প্রায় সুস্থ। এখন তিনি সাধারণ জীবন শুরু করতে পারেন। এটি শুনে রমেশ দীর্ঘক্ষণ চুপ থাকলেন, যেন তার বিশ্বাসই হচ্ছে না। তিনি সুনিতাকে বললেন, আমি চাকরি খুঁজব, তারপর সব ঠিক করে দেব। তার গলায় দৃঢ়তা ছিল, যা আগে হারিয়ে গিয়েছিল। কিছু সময় পর তিনি সেই কোম্পানিতেই আবারও কাজ পেয়ে গেলেন, যেখানে তিনি আগে ছিলেন। শুরুটা ছোট ছিল, কিন্তু তার কাছে এটিই ছিল সবচেয়ে বড় জয়। ধীরে ধীরে তিনি ভাড়ার ঘর থেকে বেরিয়ে একটি ছোট বাড়িতে থাকতে শুরু করলেন। সুনিতা আর খুশিও সেখানে আসতে লাগলেন। এখন তারা আর অচেনা ছিলেন না,
কিন্তু সবকিছু ধীরে ধীরে হচ্ছিল, কোনো তাড়াহুড়ো ছাড়াই। এক সন্ধ্যায় রমেশ অনেক সাহস সঞ্চয় করে বললেন, যদি তুমি চাও। তিনি থেমে গেলেন। শব্দ গলায় আটকে গেল। সুনিতা তার দিকে তাকালেন। তার মুখে এখন আর সেই অহংকার নেই, শুধু সত্যিকারের অনুশোচনা আর দায়িত্ববোধ। দীর্ঘক্ষণের নীরবতার পর তিনি বললেন, আমি সবকিছু ভুলে যাইনি, কিন্তু তোমাকে বদলাতে দেখেছি। রমেশ মাথা নিচু করে নিলেন। খুশির তার বাবার প্রয়োজন আছে, তিনি আগে বললেন, আর আমার এমন এক মানুষের যে এখন আর ভুলগুলো পুনরায় করবে না। এটি পরিষ্কার উত্তর ছিল, না পুরোপুরি স্বীকৃতি, না অস্বীকার। কিছু মাস পর পরিবারের কয়েকজন কাছের মানুষের উপস্থিতিতে তারা সাদামাটাভাবে আবারও বিয়ে করলেন। কোনো শোরগোল নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু একটি ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জুড়ছিল। সিঁদুর পরানোর সময় রমেশের চোখে জল ছিল, কিন্তু এইবার তা অনুশোচনার নয়, বরং কৃতজ্ঞতার ছিল। তিনি মনে মনে কথা দিলেন যে এখন থেকে তিনি আর কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না। সময় বয়ে চলল, ঘরে আবার হাসি ফিরে এলো। খুশি স্কুলে যেতে শুরু করল। রমেশ কাজে যেতেন আর সুনিতা ঘর সামলাতেন। কয়েক বছর পর তাদের ঘরে একটি ছেলেও হল। এখন তাদের পরিবার পূর্ণ ছিল। এক সন্ধ্যায় ছাদে বসে রমেশ সুনিতাকে বললেন, আমার মনে হয়েছিল আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে আবারও বাঁচতে শিখিয়ে দিলে। সুনিতা হালকা হাসির সাথে বললেন, মাঝে মাঝে ভগবান শাস্তি দেন না, দ্বিতীয় সুযোগ দেন। নিচে উঠোনে খেলতে থাকা বাচ্চাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আকাশে ডুবন্ত সূর্য ছিল, আর সেই সোনালি আলোয় তাদের নতুন জীবন ঝলমল করছিল। কষ্টের মধ্যে দিয়ে পেরিয়ে এসেও এখন স্থির আর সত্য। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বরবাদ করে দিতে পারে, কিন্তু সত্যিকারের অনুশোচনা আর পরিবর্তন তাকে আবারও গড়ে তুলতে পারে। সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, দায়িত্ব, সম্মান আর বিশ্বাস দিয়ে টিকে থাকে। যে মানুষ খারাপ সময় সাথে ছেড়ে দেয় সে আপন হয় না, কিন্তু যে সবকিছু হওয়ার পরেও সামলে নেয় সেই আসলে আপন হয়। মাঝে মাঝে জীবন দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু তা চেনা আর সামলানো আমাদের হাতে থাকে। দেখা হবে পরের গল্পে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন।